আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2009 হোক 2024 হোক বাংলাদেশের সেনা নেতৃত্ব সত্যিকার অর্থে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যদেরকে তাদের বাহিনীর সাথে মিশে গিয়ে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনায় সহায়তা করছে। এই সেনা নেতৃত্বকে কি এই প্রশ্নের উত্তর দিতে হবে না, নাকি এগুলো গুজব ছড়ানো হচ্ছে? এক রকমের জনপ্রিয় মিথে পরিণত করা হচ্ছে যে যখন তখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দারা আর ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যরা স্নাইপার নিয়ে ঢুকে পড়েন। বাংলাদেশের সেনাবাহিনীর সেনা নেতৃত্বের একেবারে জানাশোনার মধ্যেই যখন তখন সেনাবাহিনীর ভেতরে ভারতীয় যোদ্ধারা, বিশেষ করে কমান্ডো বাহিনীর সদস্যরা যারা স্নাইপার চালাতে পর্যন্ত দক্ষ, এমন ব্যক্তিরা ঢুকে পড়েন এবং বাংলাদেশে বিভিন্ন ক্ষয়ক্ষতি সাধন করে রহস্যপূর্ণ ভূমিকা রেখে আবারও জায়গা মতো ফেরত যান। এ ধরনের অভিযোগ গত 1-1.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে বারবার উঠে এলেও কোনো এক রহস্যময় কারণে না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সেসব তেমনভাবে তদন্ত করে দেখেছে বা সেসব বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে এমন গুরুতর অভিযোগ কি করে উঠতে পারছে, কি করে ভারতের কমান্ডোরা বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ঢুকে ইচ্ছামতো ব্যক্তিদের হত্যা করছে, সেটা নিয়ে কোনো আলাপ আলোচনা না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে হতে দেখা গেছে। আরো বিস্ময়কর হচ্ছে, বাংলাদেশের সরকার কিংবা সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের অভিযোগ বা এ ধরনের তথ্যের কোনো প্রতিবাদ যেমন জানায়নি, তেমনি এসব তথ্য বা অভিযোগ কি করে উঠতে পারলো সে বিষয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। একটা তো আমরা সবাই লক্ষ্য করেছি যে বিডিআর এর দুঃখজনক ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের পর, যেখানে 57 জন সেনা কর্মকর্তা প্রাণ হারালেন, এরপর থেকে এমন একটা কানাঘুষা ছিল যে বিডিআর এর ঘটনার সাথে ভারত জড়িত, ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে ভারতের এক রকমের অপতৎপরতা এবং ষড়যন্ত্রে 57 জন সেনা কর্মকর্তা খুন হয়ে গেছেন। এরপর শেখ হাসিনার আমলে এর তদন্ত হয়েছে, সেখানে ভারতকে দোষী করা হয় নাই, কিন্তু ইউনূস সরকারের আমলে যখন ইউনূস ক্ষমতায় এসেই ঠিক করলেন যে বিডিআর এর ঘটনার আবারও তদন্ত করবেন এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানকে দায়িত্ব দিলেন, তিনি শেষ পর্যন্ত ডিসেম্বর 2025-এ যেই তদন্ত কমিটির রিপোর্ট দিয়ে গেছেন, সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরাসরি জড়িত ছিল, শেখ হাসিনা ফজলে নূর তাপসের মতোই ভারত সরাসরিভাবে সম্পৃক্ত ছিল পিলখানার ঘটনা ঘটাতে। তার উপরে তিনি নিহত এক সেনা কর্মকর্তার বরাতে এবং সেই সেনা কর্মকর্তার স্ত্রীর বরাত সহ নিহত সেনা কর্মকর্তাদের অনেকের বরাতে তার তদন্ত রিপোর্টে একথা যুক্ত করেছেন যে সে সময় পিলখানার ভেতরে ভারতের বিভিন্ন ভাষায় এবং অ্যাকসেন্টে কথা বলছিলেন, সুরে কথা বলছিলেন এমন সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিলেন। নিহত সেনা কর্মকর্তাদের অনেকের স্ত্রীরা হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন সে সময় তাদের ওপর হামলা পরিচালনাকারী ব্যক্তিদের। এবং সবচেয়ে আমার জন্য সবচেয়ে গুরুতর এবং একটা অবশ্য তদন্ত প্রয়োজনীয় ঘটনা বলে যেটিকে মনে হয়েছে, সেটি হচ্ছে এই সম্প্রতি ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন প্রথম, এবং 2024-এর জুলাই আগস্টে 7.62 বোরের রাইফেল পুলিশের হাতে ছিল না, তাহলে কার হাতে ছিল বলে তিনি প্রশ্ন তুলেছিলেন বহিরাগতদের হাতে এমন রাইফেল গেল কি করে। এখন ক্ষমতা ছাড়ার পর তিনি সংবাদ মাধ্যম চ্যানেল 1-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টত বলেছেন, একেবারে ব্যাখ্যা করে বলেছেন, তিনি বহিরাগত শব্দটা ব্যবহার করেছিলেন এই জন্য কারণ তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন
তার কাছে এমন ছবি, এমন সব ভিডিও এসেছিল, যেই ছবি আর ভিডিও দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে 7.62 বা স্নাইপার যারা চালাচ্ছিল তারা লুঙ্গি গেঞ্জি পরা ছিল বটে, কিন্তু তাদের শারীরিক গঠন বাংলাদেশিদের মতো নয়, আমাদের মতো নয়। এমনকি তিনি বলেছেন তার কাছে এমন ভিডিও ছবিও এসেছিল যে এই বহিরাগতদের মতো দেখতে বিদেশিদের শারীরিক গঠনের ব্যক্তিরা স্নাইপার নিয়ে এমনকি হেলিকপ্টারে পর্যন্ত উঠে গেছিলেন। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের বাহিনীগুলো জানতো ভারতীয় কমান্ডোরা ঢুকে পড়েছেন, স্নাইপার রাইফেল পরিচালনাকারীরা ঢুকে পড়েছেন, এবং তাদের জানাশোনার মধ্যে তাদের সহযোগিতায় তারা এমনকি বাহিনীগুলোর হেলিকপ্টারেও উঠে পড়ছেন। সে কথাটিকেও না বাংলাদেশের সংবাদ মাধ্যম, না সরকার, না সেনাবাহিনী কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অথচ তিনি অবলীলায় একজন মন্ত্রী পর্যায়ে থাকা ব্রিগেডিয়ার পর্যায়ের শীর্ষ সামরিক কর্মকর্তা, তিনি অবলীলায় সেটা সংবাদ মাধ্যমে বলে দিচ্ছেন। আবার অন্যদিকে সেই 2009 সালের ঘটনা থেকে এখন পর্যন্ত নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেই আসছেন যে পিলখানায় তারা ভারতীয় কমান্ডোদের উপস্থিতি দেখেছেন, এবং সেটা তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকারের আমলে বেরিয়ে এলেও কেউ সে বিষয়েও কোনোভাবে খতিয়ে দেখছে না। সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বাংলাদেশে তার মানে যখন ইচ্ছা ভারতীয়রা ঢুকছে, গুলি করছে, অস্ত্র নিয়ে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, নাকি এটা একটা মিথ? শুনে আসি ব্রিগেডিয়ার সাখাওয়াত কি বলেছেন তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারে। তারপর পিলখানার ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী কি বলছেন, তদন্ত রিপোর্ট কি বলছে, সেগুলো শুনে আসি। আর প্রশ্ন করা জরুরি মনে করি যে কি করে সেনাবাহিনী এই বিষয়টিতে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। How this 7.62 Chinese rifle used by civil cloth, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যেটা কারা, এদের চেহারা, এদের গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে, আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি। স্নাইপার, আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনী তো সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার কয়েকজনকে তো আমরা দেখলাম হেলিকপ্টারে উঠানো হয়েছিল, তাদের চেহারা গঠন তো আমাদের মতো না। তার মানে কি বলছেন যে এটা বাইরে থেকে আসছে, দেশের বাইরে কেউ? তদন্ত না করতে বলা যাবে না, আমি তো তদন্ত করতে চেয়েছিলাম এগুলো। ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু শুধুমাত্র ক্ষমতা ছাড়ার পর কথা বলেছেন তাই নয়। 2025-এ যখন 2024-এর 5ই আগস্টের বার্ষিকী পালনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হয়েছিলেন, তখনও ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিলেন সেনা গোয়েন্দা সংস্থা জানতো যে সে সময় প্রকাশ্যে স্নাইপার রাইফেল পরিচালনাকারীরা ঘুরে বেড়াচ্ছেন, এবং তাদের কাছ থেকে তিনি ফোন পেয়েছিলেন যে একেবারে ক্যান্টনমেন্টের লাগোয়া যে জাহাঙ্গীর গেট এলাকায় মহাখালীতে, সেখানে তারা যখন মিছিলের জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন তাকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে ফোন করে বলা হয় তিনি ওই অবস্থায়, ওই সেনাবাহিনীর লাগোয়া ওই এলাকাতেও তিনি এবং অন্যান্য সেনা কর্মকর্তারা স্নাইপার বাহিনীর টার্গেটের মধ্যেই আছেন। তাহলে সেই সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে খুঁজে কেন জানতে চাওয়া হচ্ছে না, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াতের হাতের সেসব ছবি ভিডিও কেন খতিয়ে দেখা হচ্ছে না, যেসব ছবি ভিডিওতে তিনি দেখেছেন যে বিদেশি শারীরিক গঠনের ব্যক্তিবর্গ বাহিনীর হেলিকপ্টারে, কোন বাহিনীর হেলিকপ্টারে বিদেশি শারীরিক গঠনের ব্যক্তিদের ওঠানো হয়েছিল, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কেন যেসব ছবিতে তিনি বিদেশি শারীরিক গঠনের স্নাইপার রাইফেল পরিচালনাকারীদের দেখেছেন সেসব ছবি ভিডিও খতিয়ে দেখার কেন সিদ্ধান্ত বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের সরকার এখনো নিচ্ছে না? আলম ও ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, তিনি যে তদন্ত কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন ইউনূস সরকারের হাতে ডিসেম্বর মাসে, যেটি পরে কিন্তু ইউনূস সরকারও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, কিন্তু মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান
তার কমিশন সহ বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আগেই তাদের মূল যেসব ফাইন্ডিং সেগুলো যেহেতু তুলে ধরেছিলেন, সেগুলো তখনই সংবাদ মাধ্যমে চলে এসেছিল। সেখানে তারা বলেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রর 24 জন কর্মকর্তা সরাসরি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। সেখানে তারা বলেন যে ঘটনার মাস কয়েক আগেই তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিআর এর কয়েকজন কর্মকর্তার সঙ্গে পিলখানার কেন্দ্রীয় মসজিদে বৈঠক করেন এবং সেখানে পরে তাপসের বাসায় শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের আরো কয়েকটি বৈঠক হয় এবং তদন্ত রিপোর্টে বলা হয় পরে সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয় এবং সেখানে কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে অভিযুক্তদের নিরাপদে পলায়নে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। তো 24 জন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসে শেখ তাপস, শেখ সেলিম, সোহেল তাজ এদের সঙ্গে মিলে সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছেন, সেটা এই তদন্ত রিপোর্টে এসেছে। শুধু তাই নয়, এই তদন্ত রিপোর্টে বলা হয় যে শুধুমাত্র পরিকল্পনা স্টেজে তারা ছিলেন না, বাস্তবায়ন করতে রীতিমতো ন্যাশনাল সিকিউরিটি গার্ড ভারতের এনএসজি সদস্যরা, যেটা গুগল করে দেখলাম, এই এনএসজি সদস্য মানে হচ্ছে কমান্ডো বাহিনীর সদস্য, যারা একেবারে সুনির্দিষ্ট অপারেশন চালাতে কোনো এলাকায় যায় এবং সবচেয়ে ক্ষিপ্রতায় সবচেয়ে দক্ষতার সাথে ওই অপারেশন পরিচালনা করে চলে আসে। তো এই তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিডিআর এর যে বিদ্রোহ শুরু হওয়ার পর ক্যাপ্টেন তানভীর হায়দার তিনি তার স্ত্রী তাসনুভা মাহাকে ফোন করে পিলখানায় ভারতীয় এনএসজি সদস্যদের উপস্থিতির কথা জানান। এই যে নিহত ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা, তিনি কিন্তু বারবার বছরের পর বছর ধরে বলে আসছেন তিনি বিডিআর এর পোশাক পরা অন্তত 3 জনকে হিন্দিতে গালাগালি করতে শুনেছেন। 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দি ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তারেক সিদ্দিকীর নিচে আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কথা আমি মনিরুল আহমেদকে বলছি, তৎকালীন শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলা অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এর জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত। এবং সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন বলে বিডিআর এর এই যে তদন্ত কমিশনের রিপোর্ট আলম ও ফজলুর রহমানের, যেটা সরকার এখন পর্যন্ত প্রকাশ করে নাই, আর তারেক রহমান সরকার এটা গ্রহণ করবে নাকি আবার নতুন করে তদন্ত করবে সেটাও পরিষ্কার করেন নাই, সেই রিপোর্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে এই রিপোর্টে যে 2009 সালের 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে 65 জনের বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায় নাই। একই সময়ে 1221 জনের বহির্গমনের তথ্য থাকলেও 57 জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নাই। বিষয়টি আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশন বলেছে। এছাড়াও বিদেশি ভাষা শোনা, বহিরাগতদের পলায়ন, কল তালিকায় বিদেশি নম্বর, ক্যাপ্টেন তানভীরের শেষ কথোপকথন সহ বিভিন্ন তথ্যকে আলম ও ফজলুর রহমানের কমিশন প্রতিবেদনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। রাজনৈতিক নেতৃত্ব চাইলেই 2009 হোক 2024 হোক বাংলাদেশের সেনা নেতৃত্ব সত্যিকার অর্থে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যদেরকে তাদের বাহিনীর সাথে মিশে গিয়ে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনায় সহায়তা করছে। এই সেনা নেতৃত্বকে কি এই প্রশ্নের উত্তর দিতে হবে না, নাকি এগুলো গুজব ছড়ানো হচ্ছে? এক রকমের জনপ্রিয় মিথে পরিণত করা হচ্ছে যে যখন তখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দারা আর ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যরা স্নাইপার নিয়ে ঢুকে পড়েন। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো অতি দায়িত্ববান এবং দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিও যখন এ অভিযোগ তুলছেন, তখন সে অভিযোগ তো খতিয়ে দেখা দরকার।